ইন্টারেস্টিং একটা খবর চোখের সামনে আসলো। আমরা এই যে একটা জিনিস খেয়াল করছি, এই যে আমেরিকা ইসরায়েল এই যে ইরানের বিরুদ্ধে এই যে যুদ্ধ করছে, তাই না? তো এর নানা রকম প্রেক্ষাপট, নানা কারণ এটা ওটা আছে। এটা ন্যায় যুদ্ধ নাকি অন্যায় যুদ্ধ, এটা অ্যাগ্রেশন নাকি আসলে মানব জাতিকে রক্ষার জন্য একটা পদক্ষেপ, এটা নিয়ে অনেক আলাপ আলোচনা এবং এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা বলা যেতে পারে। বাট একটা জিনিস কিন্তু এইবার খুব পরিষ্কার হয়ে গেল, সেটা হলো এই ইউরোপের দেশগুলাকে এতদিন দুধ কলা দিয়ে এই যে পুষছে আমেরিকা, এবং তার ফলে হচ্ছে কি দুধ কলা দিয়ে পোষার পরে এখন এই ইউরোপের দেশগুলো দেখেন কী ধরনের সবক টবক দেয়। এইখানে এই যে নরওয়ে থেকে একটা খবর পাওয়া গেল, সেটা হলো নরওয়ে সাইজ ইসরায়েল মাস্ট বি আইসোলেটেড গ্লোবালি টু পানিশ ইট ফর ইটস অ্যাগ্রেশন। তার মানে নরওয়ের এই লোকটা কি প্রধানমন্ত্রী নাকি? তো সে কি বলতেছে যে ইসরায়েলকে আইসোলেট করে ফেলতে হবে, মানে বিচ্ছিন্ন করে ফেলতে হবে গোটা পৃথিবী থেকে, তার আগ্রাসী যে আচরণ তার জন্য সেটার শাস্তি হিসাবে। চিন্তা করে দেখেন, নরওয়ে আমরা জানি একটা শান্তিপূর্ণ দেশ, তাই না? এটা তো আমরা খুব ভালো করে জানি। আচ্ছা, নরওয়েতে প্রতিদিন কি কেউ বাইরে থেকে রকেট মারে? নরওয়ের ভিতরে কি বেসামরিক লোকালয়ে কি কেউ কোনো রকেট টকেট মারে, অথবা ভিতরে ঢুকে কোনো সন্ত্রাসী আক্রমণ এগুলো শিকার হয় প্রতিনিয়ত? বা প্রত্যেকদিন বাইরে থেকে রকেট মারে বা গুলি দেয় বা ওই নানা রকম অশান্তি তৈরি করে বাইরে থেকে, এরকম কোনো বিষয় আছে? না, নাই। তো এর ফলে হচ্ছে কি এই ধরনের সবক দিছে। বাট এই যে ইসরায়েল যে রাষ্ট্রটাকে বলা হচ্ছে যে অ্যাগ্রেশনের কারণে এর পানিশমেন্ট দিতে হবে, তাই না? তো সেই ইসরায়েল যুগের পর যুগ ধরে প্রতিনিয়ত কাদের দ্বারা আক্রান্ত? এই যে হেজবুল্লাহ রকেট গুলি বন্দুক মারে ওই উত্তর ইসরায়েলের ওদিকে, তাই না? আর এদিকে হামাস ওই থেকে গাজা থেকে প্রতিনিয়ত রকেট মারে, তাই না? প্রতিনিয়ত তো রকেট মারে। এবং 7 অক্টোবর 2023 সালে হঠাৎ করে কথা নাই বার্তা নেই ভোরবেলাতে একেবারে বিশাল এক আক্রমণ করে 12-1300 কিন্তু ওই যে ইসরায়েলিদেরকে হত্যা করে ফেললো, তাই না? এবং এই যে ইসরায়েলের যে অ্যাগ্রেশন বলা হচ্ছে, কোন কারণে অ্যাগ্রেশন? এই কারণে বলা হচ্ছে যে পরবর্তীতে যে গাজায় যে ভয়াবহ হামলা চালিয়েছিল, কিন্তু এই যে ভয়াবহ যে হামলাটা চালিয়েছিল কারণটা কি? কারণ হচ্ছে এই হামাস জীবিত থাকলে বা হামাস ওখানে থাকলে ওরা 2 দিন পরে আবারও তো সেই রকেটই ছুটতো, তাই না? তাহলে এখানে ইসরায়েলকে টিকে থাকতে, মানে বেঁচে থাকতে গেলে এখানে ওই উত্তরে হলো কি হেজবুল্লাহ, আর দক্ষিণে হলো হামাস, মাঝখানে হলো ছোট্ট এক ইসরায়েল, তাই না? তো এদেরকে যদি নির্মূল না করা হয়, মানে ইসরায়েলের পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে এই 2 শক্তি প্রতিনিয়ত এই ইসরায়েলে অশান্তি তৈরি করতো, বিশৃঙ্খলার সৃষ্টি করতো, তাই না? এখন এই যে কোনো কথাবার্তা ছাড়াই যে ইরানের উপর আক্রমণ হয়েছে, কেন? কারণ হচ্ছে এই ইরানই তো এই হামাস আর হেজবুল্লাহ এই দুইটারে প্রতিপালন করে, লালন পালন করে, টাকা পয়সা দেয়, অস্ত্রপাতি দেয়, তাই না? তাহলে এখন এই যে একটা মানে ভয়ঙ্কর একটা দুষ্ট এই যে অক্ষ শক্তি, এগুলা প্রতিনিয়ত কি করে এই ইসরায়েলকে উত্তক্ত করে। এই জন্যই তো বস্তুত এই আজকের এই যুদ্ধ, এছাড়া তো অন্য কোনোভাবে যুদ্ধ হতো না, তাই না? আবার যাদের এগেনস্টে যুদ্ধ হচ্ছে, যেমন এই যে ইরান অথবা এই যে হেজবুল্লাহ অথবা হামাস, এরা যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণই কিন্তু এরা কিন্তু এই যে ইরানকে উত্তক্ত করবে, ইরানকে কি করবে, ধ্বংস করার জন্য পায়তারা করবে। কারণ বিষয়টা কিন্তু ধর্মীয়, মানে বিষয়টা কিন্তু ধর্মীয়। মুসলমানরা যে ইসরায়েলকে পছন্দ করে না, মানে ইহুদিদেরকে পছন্দ করে না, এটা এই কারণে না যে 1948 সালে এইখানে এই ইসরায়েল গঠিত হয়েছিল, না। এইটা সেই 1450 বছর আগে যখন ইসলামের পতন ঘটে, তখন থেকেই কিন্তু ইসলামের অর্থাৎ মুসলমানদের মূল শত্রু কিন্তু ইহুদিরা। এই জন্যে কোরআন হাদিসে দেখবেন একেবারে নাম দেগে বলা হচ্ছে যে এদেরকে হত্যা করো, এদের বিরুদ্ধে যুদ্ধ করো, নাম দেখে বলা হচ্ছে। ইহুদি আর খ্রিস্টানদের নাম দেখে বলা হয় নাই।
দেখেন যে ওই সূরা তাওবার এই যে 29 নম্বর আয়াতে সেখানে কি বলছে, যুদ্ধ করো আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত তারা ইসলাম কবুল না করে, একেবারে ক্লিয়ার কাট নাম দেখে বলছে। আর বহু সংখ্যক সহিহ হাদিস আছে এই যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মালিক, মুয়াত্তা, ইবনে মাজা, এই যে সহিহ যে কিতাব আছে এখানে ক্লিয়ার কাট নবীর বক্তব্য। নবী নিজে কথা নেই বার্তা নেই খায়বারে গিয়ে ওই ইহুদিদের আক্রমণ করছে। নবী কী করছে, এই যে বানি কুরাইজার 700 থেকে 900 পরিমাণ ইহুদিদেরকে একেবারে নিরস্ত্র অবস্থা হত্যা করছে, তাই না? তারপরে নবী খালি এগুলো করে যে খান্তি দিচ্ছেন তা কিন্তু না, উনি আবার কি করছেন, উনি নিজে দলবল নিয়ে ওই যে সমস্ত অঞ্চলে ইহুদিরা ছিল তাদের বলছে, এই তোমরা হয় জায়গা জমি বিক্রি করে এখান থেকে ভাগো আর না হলে ইসলাম কবুল করো। এবং অধিকাংশদেরকে ওই আরব পেনিনসুলা থেকে আউট করে দিয়েছে। নট অনলি দ্যাট, যে অল্প তারপরও যেগুলো কিছু ছিল সেগুলোকে ওই নবী কিন্তু মৃত্যুর শয্যায় উনি আবার উপদেশ দিয়ে গেছেন তার সাহাবীদেরকে যে আমি তো পারলাম না, তো তোমরা এই ইহুদিদেরকে এখান থেকে উচ্ছেদ করে দিবা। তাহলে এই শত্রুতা তো ভাই 1948 সালে যে ইহুদিরা ওই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করছে, বিষয়টা তো এরকম না, 1450 বছর আগেকার, তাই না? যাই হোক, এখন কথা হচ্ছে ওই যে প্রথমে এই যে আমেরিকা দুধকলা দিয়ে এই যে সাপ পুষছে কেন বললাম, এই যে ন্যাটো নামে এদের একটা সামরিক জোট আছে, তাই না? এই ন্যাটো সামরিক জোটের সিংহভাগ টাকা পয়সা এতদিনে আমেরিকা দিত, দিয়ে এই ন্যাটোভুক্ত এই দেশগুলোকে কি নিরাপত্তা দিত। ফলে হচ্ছে কি, এই ইউরোপের এই দেশগুলা দীর্ঘদিন ধরে নামকাও আসতে সামরিক ব্যয় করতো, আর বাকি টাকা তারা সোশ্যাল সিকিউরিটিতে ব্যয় করতো, এবং তারা গণতান্ত্রিক হতো, উদার হতো, মানবতা দেখাতো, হিউম্যান রাইটস নিয়ে লম্বা চড়া বক্তব্য বিবৃতি দিত। পশ্চিম ইউরোপের দেশগুলো আজকে এই যে অর্থনৈতিকভাবে এত উন্নত এবং শক্তিশালী হয়েছে আমেরিকার কারণে। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই দেশগুলো তো ধ্বংস হয়ে গেছিলো প্রায়, এই যে ব্রিটেন ধ্বংসপ্রাপ্তের মতো অবস্থা হয়ে গেছিলো না, সেখানে মার্শাল প্ল্যানের মাধ্যমে এই দেশগুলোকে আবার নতুন করে উঠে দাঁড়ানোর সুযোগ করে দেখে আমেরিকা। তারপরে আবার ন্যাটো গোষ্ঠী তৈরি করে এদের যে সিকিউরিটি নিরাপত্তা এইগুলো দেয় আমেরিকা। এর ফলে এই সমস্ত ইউরোপীয় দেশগুলো বিপুল পরিমাণ টাকা তারা ওই প্রতিরক্ষা খাতে আর খরচ না করে তারা নানা রকম মানবিক কর্মকাণ্ডে খরচ করতো, তাই না? এর ফলে এরা হয়ে গেছে ভয়ঙ্কর গণতান্ত্রিক, ভয়ঙ্কর উদার, মানে মানব হিউম্যান রাইটসের বিশাল প্রবক্তা। তো এখন আমেরিকা যদি এদেরকে এইভাবে প্রোটেকশন না দিত, মার্শাল প্ল্যানের মাধ্যমে এদেরকে যদি আবার অর্থনৈতিকভাবে উঠে দাঁড়ানোর সুযোগ না দিত, তাহলে এরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির থেকেও খারাপ অবস্থার মধ্যে থাকতো, এরা না খেয়ে মারা যেত, স্রেফ না খেয়ে মারা যেত। আমেরিকা এদেরকে এইভাবে প্রতিপালন করে করে দেখেন এখন সেই এই যে যুদ্ধ এখন চলছে, এর অনেক দেশগুলা কিন্তু এই আমেরিকাকে সাপোর্ট দেয় নাই। এই যে ইউকে কী করছে, তাদের বিমান ঘাঁটি ব্যবহার করবে আমেরিকা, তা প্রথমে না করছিল, এবং আরও অন্যান্য অনেকে না করছে, তাই না? তাহলে আমেরিকা এদেরকে এই জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে এদের বিরুদ্ধে তীব্র কথাবার্তা কেন বলে, এমনি এমনি বলে না, কারণ এই আমেরিকা এদের রক্ষা করতে গিয়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করছে, এদের নিরাপত্তা রক্ষা করার জন্য এই গত 70 বছরে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করছে, তাই না? এর ফলে লম্বা লম্বা গলা। এখন কথা হচ্ছে যে ইসরায়েলের ব্যাপারে আমি আমেরিকাকে টেনে আনছি কেন, কারণ ইসরায়েলের কারণেই আমেরিকার আজকে অর্থনৈতিক এত উন্নতি। এই ইসরায়েলের যে ইহুদিগুলো আছে না, এদেরই আত্মীয় স্বজন বা এই ইহুদিগুলোর একটা বড় অংশ আবার আমেরিকাতে থাকে, তাই না? তারাই জ্ঞান, বিজ্ঞান, টেকনোলজি এবং অর্থনীতি সমস্ত দিক দিয়ে এত বিশাল অবদান এই আমেরিকাতে রাখছে, এবং যার ফলে কিন্তু আমেরিকা আবার এই ইউরোপের বিভিন্ন দেশগুলোতে তারা নানাভাবে সাহায্য সহযোগিতা করছে, তা টাকা পয়সা ব্যয় করছে ন্যাটোর নামে, তাই না? তার মানে আমেরিকার আজকের এই উন্নতি এবং পরাশক্তি হওয়ার পিছনে এই ইহুদিদের একটা বিশাল অবদান ছিল, এবং সেই কারণেই বস্তুত এই ইসরায়েল রাষ্ট্রটার প্রতি
আমেরিকার একটা বিশাল সফট কর্নার আছে, প্রচণ্ড রকম সমর্থন আছে। এবং মধ্যপ্রাচ্যে বস্তুত এই ইসরায়েল কিন্তু আমেরিকার একটা ক্লায়েন্ট স্টেট। আরবের কোনো দেশ যদি এলোমেলো উল্টো পাল্টা আচার আচরণ করে তাহলে ইসরায়েল দিয়ে তাদেরকে কী করে সামাল দেয়, তাই না? এবং এই আরব রাষ্ট্রের উপরে আমেরিকার আধিপত্য আছে বলেই সে না আমেরিকা আবার পরাশক্তি, এবং সেই কারণেই কিনা আমেরিকা এই ইউরোপীয় দেশগুলোর জন্য খরচ টরচ করতে পারতো, তাই না? এখন এই ইউরোপের এই সমস্ত নেতাগোতা এগুলো কি মানে সব ভুলে গেল নাকি? মানে এদের মাথা টাথায় আসলে আছে কি? গোবর ছাড়া তো আর কিছু আছে বলে তো মনে হচ্ছে না। আজ বাদে কাল আমার মনে হয় যে এই যে ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে বলে না যে ন্যাটোতে সে খরচ করবে না, ন্যাটো ভেঙে দিবে, আসলে দেওয়াই উচিত। এরপরে এরা ওই যে রাশিয়ার অ্যাগ্রেশনের শিকার হবে না, তখন বুঝবে ঝালে ঝাল নাকি আদায় ঝাল। কারণ এই পশ্চিম ইউরোপীয় দেশগুলো সবাই কিন্তু প্রচণ্ড রকমভাবে রুশ ভীতির মধ্যে থাকে, রাশিয়াকে ঘৃণা করে, রাশিয়াকে কিন্তু ঘৃণা করে, এবং এটা করে আবার ভিন্ন কারণে। তো যাই হোক, আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের এখন উচিত ন্যাটোকে ভেঙে দিয়ে ওই মানে ওই রুশ ভালুকের সামনে এই দেশগুলোকে ছেড়ে দেওয়া। যা এবার লম্বা লম্বা কথা বল, ওই প্রত্যেক দিন যখন গুলি খাবি, মিসাইলের আঘাত খাবি, ড্রোনের আঘাত খাবি, তুমি বুঝবি ঝালে ঝাল নাকি আদায় ঝাল, যেটা নাকি ওই ইসরায়েল প্রতিনিয়ত যে মানে কষ্টটা ভোগ করে, তাই না? আমি জাস্ট বাস্তবিক বিষয়গুলো উল্লেখ করলাম, এখানে আমি আর কারো পক্ষে অথবা বিপক্ষে বিষয়টা হলে তা না, অর্থাৎ এখানে যে রিয়ালিটি যেটা চলে সেটাই আমি বললাম আর কি। ধন্যবাদ।